বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। রাতের অন্ধকারে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। ওখানে এলাকার জল টল ওখানে গিয়ে জমে, ওখানে একটা ড্রেন আকারেরই দেখলাম। কে বা কারা মাটি ফেলেছে সেটা তো জানি না, মাটি যেতেও পড়েছে সেখানে ভরাটের উদ্দেশ্যই হবে নিশ্চয়ই। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা এটা করার চেষ্টা করছে এবং যারা করছে আমি তাদের ছাড়বো না। এসেছিল আজকে পিন্টু এসেছিল, ছোট তো প্রধানের ছেলে, জিজ্ঞাসা করছে তুই আমার নামে ইয়ে করেছিস কেন, কেস করেছিস কেন। শাসক দলের সরকার আর সেই সরকারের জমিকে রাতের অন্ধকারে দখল করার পূর্ণ চেষ্টা চালাচ্ছে খোদ শাসক দলের পঞ্চায়েত প্রধানের ছেলে। এমনই অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সরকারি পুকুর ভরাট করার অভিযোগ উঠল পাতুলিয়া পঞ্চায়েতের প্রধানের ছেলের বিরুদ্ধে। অভিযোগ, রহরা থানার এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বড় জলাশয় জেসিবি দিয়ে ভরাট করার কাজ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপপ্রধান কিশোর বৈশ্য। খবর দেওয়া হয় প্রশাসনকে, বন্ধ করিয়ে দেওয়া হয় কাজ। কিন্তু উপপ্রধান জানাচ্ছেন রাতের অন্ধকারে জমি মাফিয়ারা মাটি দিয়ে ভরাট করছে। কেএমডি এর আন্ডারে জমিটা ছিল, ওরা আমাদের পঞ্চায়েত সমিতিকে দেখভালের জন্য দিয়েছে। সেই পঞ্চায়েত সমিতির এই জমিতে ওই পাশে বাস স্ট্যান্ড হয়, মাঝখানে স্কুল থাকার রাস্তা রেখে এটা রেখেছিল বাস ফাস ধোয়ার জন্য পুকুরটা। এই পুকুরটা গতকাল রাত্রে জমি মাফিয়ারা মাটি ফেলে ভরাট করছে। আর এটা এখানে পরিত্যক্ত অবস্থায় থাকার সময় এখানে গৌতম বিশ্বাস নামে একটা ছেলে, সে এখানে পরিষ্কার করে এটা আমাদের মাছ চাষ করছিল। সেই মাছ সমেত এটাকে চাপা দেওয়া হয়েছে, মাছগুলোকে চাপা দিয়ে এই পুকুর ভরাটের কাজ চলছিল। তো আমরা সকালবেলা খবর পেয়ে এসে আমরা এটা বন্ধ করি। আজকে ওই গৌতম বিশ্বাস থানায় গিয়ে এফআইআর করেছে এবং আমাদের কাছে যতটুকু আছে পঞ্চায়েত সমিতিও এফআইআর লজ করছে। যে এরকম উনি ছিল, আরো 3 জনের নামটা আমি জানি না, আমি এখনো সেটা পাইনি। তবে উনি 3 জনের নামে অভিযোগটা দায়ের করেছে। নামটা তো আমি জানি না। হ্যাঁ, মাছ চাষি, ওই তো 3 জনের নাম বলেছে, অতনু আর রাজু আর একটা কি নাম জানো, এই 3 জনের নাম। এরা ওই পাড়ারই ছেলে। প্রধান সকালবেলা এসেছিল, এসে দেখে গেছে। ইতিমধ্যে 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে রহরা থানায়। যদিও পুকুর ভরাটের অভিযোগ পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতি তা স্বীকার করে নিলেও তার ছেলে অতনু দাসের ওপর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন তিনি। তো রাতের অন্ধকারে করেছে, আমরা গিয়ে সকালে গিয়ে তো দেখতে পাইনি, কিন্তু বন্ধ করবে। হ্যাঁ, এখন আপাতত তো বন্ধ আছে। থানাও জানিয়েছে, সবাইকে জানানো হয়েছে, অভিযোগ করেছে, এই নিয়ে অভিযোগ হয়েছে। অভিযোগ থানাতে হয়েছে, আরো কোথায় কোথায় হবে। উপপ্রধান সাহেব আসছিল, আমার শরীরটা খারাপ, আমি এখনো যাইনি, উনি নিয়ে গেছে নিশ্চয়ই সব জায়গায় যেখানে যেখানে দরকার হবে। আরে কি যেন ওটা পুকুর তার ভরাট করে স্বার্থটা কি? সে কেন পুকুর ওই জমি ভরাট করতে হবে? তো কারো মালিকানা নাই, ও কি ওর যে ও পুকুরটা ভরাট করবে? তাহলে যার কথা বলা হচ্ছে তোমাদের তরফে যে নামটা উঠে আসে, এই নামটা অনেক কেউ বলছে, সে বলেছে মাছ চাষি ওখানে কি চাষ করছে আমি তো কোনোদিনও দেখিনি, ওখানে মাছ ফাছ বা চাষ করেছে কিনা। এখন যদি করতে করতে সকালে গেছিলাম, মাছ তো উঠতে দেখলাম না। মাছ যে ওখানে মরেছে, মাছ মাটি পড়েছে, 2-4 ঝুড়ি যে মাছ তুলেছে, এরকম তো কিছু দেখিনি। হ্যাঁ, ওখানে মাটি পড়েছে, ভরাট হচ্ছে, এটা হতে পারে, কিন্তু যে মৎস্য চাষি সে অভিযোগ করছে, সে নাম বলেছে, তার নাম বলেছে, সে প্রমাণ করে দেখাক। নাম বলেছে, নিশ্চয়ই স্টেপ নেবো যে ওটা ভর্তি ভরাট করা দেওয়া যাবে না। ওটা ওখানে এইসব কথা এইভাবে ছেলে, আমি রাজনৈতিক ভাবে আমি একজন ব্যক্তি, সে আলাদা ব্যক্তি। এই আমার ছেলে বলে কথা না। আমার ছেলে কি আমি যাতা করতে পাঠাবো, সে করবে, এগুলো হয় নাকি? কেউ আমার ছেলের নাম দিতেই পারে, সে আগে প্রমাণ করে দেখাক যে আমার ছেলে ওখানে গেছে, ছেলে এইটা করেছে। অপরদিকে পঞ্চায়েত প্রধানের ছেলে অতনু দাসের বক্তব্যের সাথে তিনি জড়িত নন। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা এটা করার চেষ্টা করছে এবং যারা করছে আমি তাদের ছাড়বো না। আমি তো নিজে স্পটে দাঁড়িয়েছিলাম, আমি তো নিজেও স্পটে দাঁড়িয়েছিলাম।
আমার কাছে সঠিক আইডিয়া নেই, তবে রিসেন্ট, খুব ভেরি রিসেন্ট 1-1.5 মাস ধরে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি বেশ কয়েকটা জায়গায় আরো দেখিয়ে দিতে পারি এরকম বিষয় হয়েছে। আমি নিজেও আরো একটা জায়গাতে গেছি এরকম পুকুর ভরাটের অভিযোগে, সেই জায়গা থেকে কমপ্লেন করার জন্য, কিন্তু আশপাশের লোক আমাদের সহযোগিতা করেনি, সেই কারণে করতে পারিনি। আর এই জায়গাটা তে কি হলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, কোনো একটা রাজনৈতিক চক্রান্ত। আমি তো অবশ্যই পুলিশকে জানিয়েছি। কে বলেছে আমি পুলিশকে জানাইনি? আমি অবশ্যই পুলিশকে জানিয়েছি। আপনাকে কে বললো আমি পুলিশকে জানাইনি? ওই রাত্রেবেলা আমি কি করব? আমি আমার সঙ্গে 2টো ছেলে নিয়ে, এবার এই দেখুন, এরা মাটি মাফিয়া বা জমি মাফিয়া যাই বলুন না কেন, দেখুন আমরাও তো মানুষ, আমাদেরও তো প্রাণের একটা ভয় থাকে। আমি ওই রাত্রেবেলা তো আমার কিছু করার নেই। আমি অনেককে ফোন করেছি, কিন্তু আমি ফোনে পাইনি। যে 2জন আমার ফোন ধরে সাড়া দিয়েছে, তাদের নিয়ে আমি গেছি স্পটে। যে অভিযোগ করছে তাকে তো জোর করে করানো হচ্ছে। অভিযোগটা কারা করাচ্ছে? তাকে যারা নিয়ে গেছে তারা করাচ্ছে। যারা তাকে নিয়ে গেছে, এবার তাকে ট্রেস, তার বাড়ির লোক তাকে এখন খুঁজে পাচ্ছে না, তার ফোন বন্ধ। যদি এরকম কেউ প্রমাণ করাতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। অন্যদিকে এই পুকুরের পাশে থাকা গৌতম বিশ্বাস এবং তার স্ত্রী জানান, এই পুকুরে মাছ চাষ করতেন তারা, কিন্তু অবৈধভাবে পুকুর ভরাট করার ফলে তাদের প্রচুর ক্ষতি হয়েছে, তাই তারা থানায় অভিযোগ জানিয়েছেন। আমার পুকুরে ওখানে মাছ চাষ করি, সামনে সেনজিবি স্কুল আছে, স্কুলের সামনে একটা পুকুর আছে, সরকারি পুকুর। দীর্ঘদিন জল হয়ে নোংরা হয়ে পড়ে থাকে। ওটাকে আমি টাকা দিয়ে, পয়সা দিয়ে খরচা করে, পাই পরিষ্কার করে এই 4-5 বছর ধরে মাছ চাষ করি। ওটার মধ্যে বলা নেই কওয়া নেই, হটনট যায়। রাত্রিবেলা দুষ্কৃতীরা সব মাটি ফেলে দিয়েছি। মাটি ফেলে তো আমি রাত্রে, যখন অনেক রাত্রি থেকে ফেলেছি, আমি যখন ভোরবেলা গেছি এই 5টার দিকে, তখন যাই দেখছি এখানে সঞ্জীব বলে একটা ছেলে আছে, আর ওই পাড়ার রাজু বলে একটা ছেলে আছে, আর ছোটনদাকে দেখেছিলাম। ছোটনদা মনে হচ্ছে ওখানে ওটা দেখতে এসেছিল মনে হচ্ছে। এখানে পার্টি হাউসে থাকে একটা ছেলে, ওনার নাম ছোটনদা বলে আমি জানি। ঠিক আছে, ওখানে দাদাকে দেখেছিলাম, পার্টি করে। তা আমি যখন স্পটে যাই, তা ওনাকে দেখেছিলাম আমি। দাদা নাকি বলছে যে আমিও দেখতে এসেছিলাম, তুই আমার নামটা কেন দিয়েছিস? আমিও তো ভোরবেলা দেখতে গেছিলাম কে মাটিটা ফেলছে। দাদা বলছে, দাদা ছোটনদা বলছে যে আমিও তো দেখতে গেছিলাম মাটিটা কে ফেলছে। ঠিক আছে, আর তুই আমার নামটা দিয়েছিস ওখানে? আমাকে ওইটাই বলছে। হ্যাঁ, ছোটনদা বলছে। আমি তো যাদের দেখেছিলাম সেই হিসাবে বলছি। এবার তুই যদি দেখতে আসো ওখানে, তাহলে সেটা তো আমি দাদা জানি না। হ্যাঁ, দেখতে পেয়েছিলাম, সেই হিসাবে বলেছিলাম। আমার বাড়িতে ছোটনদা এসেছিল, এসে বলছে তুই আমার নামে কমপ্লেন করেছিস? আমি বললাম দাদা এরকম এরকম হয়েছে, যাদের দেখেছি তাদের বলেছি। এখন আমাকে বলছে যে তুই আমার নামে কেস করে এসেছিস, সেই। আমি বলছি না, তোমার নামে তো আমি কেস করিনি, আমি তো এরকম এরকম বলে এসেছিলাম। যদি কেস করে থানার থেকে, তাহলে সেটা তো আমি বলতে পারবো না। পিন্টু এসেছিল, ছোট তো প্রধানের ছেলে। ওর কাছে জিজ্ঞাসা করছে, এসে জিজ্ঞাসা করছে তুই আমার নামে ইয়ে করেছিস কেন, কেস করেছিস কেন, অমুক করেছেন। ওর তো ডাইরেক্ট দেখেছে বলে ও বলেছে। আমাদের ভয় করে না, আমার ছেলেরা অন্যায় করে না, তো ভয় পাবো কেন? আমরা এখানে 45-50 বছর বসত করছি। হ্যাঁ, ভয় দেখাতে আসছে। ওই যে বললো তুই আমার নামে কেস করেছিস, অমুক করেছিস। তারা পুকুরটা পরিষ্কার করে যে ইয়ে করেছে, চাষ করছে সরকারি জমির পরে। যার জমি, যার পুকুর, সে কিছু বলছে না, ওরা ভরাট করছে। ওর মারা তো দেখলাম আমি সেদিনকে বড় বাগানে একটা পুকুর ভরাট করতে, সেনে যে হামলা করতে লাগলো। তাহলে আজকে কেন ওরা ও পাড়ার ছেলে করে খাচ্ছে, তাতে হামলা করছে কেন? শাসক দলের এই কীর্তিতে আগুনে ঘি ঢালছে বিজেপি নেতা জয় সাহা জানিয়েছেন, কল্যাণী রোডের ধারে সমস্ত জমি অবৈধভাবে ভরাট করার কাজ তৃণমূল কংগ্রেস নিয়েছে, এটা নতুন কিছু নয়। খড়দায় তৃণমূল কংগ্রেস মানেই তো শোভনবাবু আর পার্থভৌমিকের গোষ্ঠীর প্রকাশ্যের লড়াই। এটা আর চাপা দিয়ে ঢেকে রাখার কোনো বিষয় নেই। একজন কেএমডি এর জলাশয় দখল করে মাছ চাষ করছে, আর প্রধানের ছেলে নিয়ে দাঁড়িয়ে থেকে ওই জলাশয় ভরাটের দায়িত্ব নিয়ে নিয়েছে। অতনু বলুন কি আর অন্যান্য যারাই আছে, তারা এখন কি করবে বুঝে পাচ্ছে না। কল্যাণী হাইওয়ের দুধারে যত জলাশয় আছে সব তো অবাধে ভরাট হচ্ছে। 4 থেকে 5 লাখ টাকা একটা রেট ফিক্স করে দেওয়া হয়েছে। মাটি ভরাট থেকে শুরু করে রোলার চালানো সবটাই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের দায়িত্ব এখন। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
নৈহাটির মামুদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ। 2014 সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে এই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য দুই দেশেই বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় 50% মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে এবং তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনো এ ধরনের ভোটারকে তাড়ানো হবে না। হিন্দু ভোটার হলে তাদেরকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তখন থেকে কন্টিনিউ করছিস, তখন থেকে কে তুলে দিল? আমাদেরকে এখান থেকেই আধিকারিকরা এসে আমাদেরকে তুলে দিয়েছে। কে আধিকারিক? ওই দেশ এবং হ্যারিংও হয়েছিল। আমরা সবকিছু ডিটেলস বলি যে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই, আমাদের নিবন্ধন করা হয়। কত সালে? এটা মনে হয় সম্ভবত 14 সালে মনে হয়। হিংসার একটা বিচার চলছে, সেই জন্য। খুঁজলে দাদা সুভাষপল্লীতে প্রচুর পাবেন। এই গ্রামে, কোন গ্রামে? আমাদের এই গ্রামে, আপনি সুভাষপল্লী গ্রামে এরকম, এটা হচ্ছে মাধবপুর পঞ্চায়েতে। অনেক পাবো এরকম 10-11 আপনি অনেক পাবেন। কোনো ডকুমেন্টস নেই, তাহলে দেখা যাচ্ছে বিনা টাকায় আজকাল কাঠের পুতুল নাচে না, কোনোদিন নেচেছে। আছে দেখি, আর ওর ফ্যামিলি আছে। নামগুলো আছে ভোটার লিস্টে, 2025-এ যে ভোটার লিস্টে নাম আছে প্রত্যেকটা লোককেই তাদের ফর্ম বিলি করাবো। আমাদের বিএলএর কাজ হচ্ছে যে 2025-এর ভোটার লিস্টে যাদের নাম আছে প্রত্যেককে আমরা ইনফরমেশন ফর্ম বিলি করব। এইবার সে যে ডকুমেন্টস ওর সাথে দেবে কিংবা যে কলমগুলো আছে সেই কলমগুলো ফিল আপ করার দায়িত্ব তার। এবার সে তার মতন করে ফিল আপ করবে ডকুমেন্টস অনুযায়ী। সেখানে ইলেকশন কমিশনার যা ডিসিশান নেবে সেই মতন করে ডিসিশান নেবে, কিন্তু আমরা কোনো বৈধ ভোটারের নাম আমরা ফলো করব, সেখানে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। তো আপনারা বলছেন, আমি শুনলাম এটা, আপনি বললেন যে ওর বাংলাদেশে নাম আছে, লিটন দাসের বাংলাদেশে নাম আছে, এখানেও নাম আছে, এবং বাংলাদেশের সে বাসিন্দা কিনা এখানকার বাসিন্দা কিনা সেটা আমার নলেজে নেই, সেটা দেখার বিষয় আছে, সেটাও আমরা লক্ষ্য রাখবো। আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে, তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার, যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক, সি অ্যাপ্লিকেশন তারা করুক, নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে, কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তো তৃণমূল করেই আছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। সুভাষপল্লী মামুদপুরে লিটন দাস তো ওখানে থাকে, ওপেন ওখানকার যে আছে প্রধানের সঙ্গে তার হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়ায়, তারপরে একজন আগে জেলা পরিষদে ছিলেন তৃণমূলের নেতা, তার সাথে ঘুরে বেড়ায়। যে এই লিটন দাস এবং যারা সমস্ত তৃণমূল করা লোক কীভাবে এই সবগুলো তৈরি করছে, বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে, এদের নামটা বাতিল করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে হাতির দল। চিতা বাঘের আতঙ্কে প্রতিনিয়ত দিন কাটছে উত্তর ধূপচড়া হাকিমউদ্দিন মুন্সিপাড়া এলাকার বাসিন্দাদের। রাত নামলে খাবারের সন্ধানে প্রতিনিয়ত জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে হাতির দল। তারই মধ্যে আবার চিতাবাঘের আতঙ্কে ভীত হয়ে পড়লেন মেটেলি ব্লকের উত্তর ধূপজড়া হাকিমউদ্দিন মুন্সিপাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নাগাদ বুলবুল ইসলামের বাড়িতে হঠাৎই দেখা যায় বাঘের শাবকের মতো দেখতে একটি অজানা প্রাণী। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় তীব্র আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশ প্রেমী শাহাবুল হক। তিনি দ্রুত বিষয়টি খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের জানান।
বনকর্মীরা পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে চিহ্নিত করেন। তাদের মতে এটি চিতাবাঘের শাবক নয়, এটি একটি বনবিড়াল যা দেখতে অনেকটাই বাঘের শাবকের মতো হওয়ায় স্থানীয়রা ভুল করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বনকর্মীরা জানান উদ্ধার করা বনবিড়ালটিকে সুস্থ স্বাভাবিক পর্যবেক্ষণের পর নিরাপদ আশ্রয়ে পুনরায় ছেড়ে দেওয়া হবে। ওনার বাড়িতে নাকি একটা বাঘের বাচ্চা আর কি, ওনাদের অনুমান আর কি। ঠিক ঠিক। তো আমরা এখানে আসলাম, আমি খুনিয়া স্কোয়াডের বিডিও অফিসার জয়দেবরা বলছি, যে এখানে আসলাম, এসে দেখলাম যে এটা বনবিড়ালের বাচ্চা। যাই হোক, এটা আমরা রেস্কিউ করে নিয়ে গেলাম, নিয়ে আমরা এনআইসিতে দিয়ে আসলাম। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গ্রাহকের দোরগোড়ায় সরাসরি পরিষেবা, কম সুদে দ্রুত ঋণ প্রদান, সেন্ট্রাল ব্যাংকের সফল রিটেল আউটরিচ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন দুর্গাপুরের। সাধারণ মানুষের আর্থিক প্রয়োজনকে আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছভাবে মেটাতে এগিয়ে এলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। মূলত গ্রাহক পরিষেবা শক্তিশালী করার লক্ষ্যে দুর্গাপুরের MSMC মামরা বাজার রিজিওনাল শাখায় আয়োজিত হলো বিশেষ রিটেল আউটলেট প্রোগ্রাম। এই কর্মসূচির মূল লক্ষ্য প্রতিটি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া। এই দিনের অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সামনে তুলে ধরেন নানা ধরনের রিটেল পরিষেবা, যেমন গৃহ ঋণ, শিক্ষা ঋণ, সোনার গহনা বন্ধকি ঋণ, ব্যক্তিগত ঋণ থেকে শুরু করে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের জন্য বিশেষ MSME ঋণ। একই সঙ্গে জানানো হয় ব্যাংকের নতুন স্কিম, সহজতর ঋণ প্রদান পদ্ধতি এবং কম সুদের হার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। ব্যাংকের রিজিওনাল ম্যানেজার অমিত সিং জানান, की तरफ से हम लोग रिटेल आउटरीच प्रोग्राम कर रहे हैं। तो ये प्रोग्राम एक्चुअली पूरे भारत में सेंट्रल बैंक की तरफ से ऑर्गेनाइज किया जा रहा है। हम लोग चाह रहे हैं कि खुदरा ऋण में हम लोग जो रिटेल करते हैं वो हर कैटेगरी के जो कस्टमर्स हैं उन तक पहुंच पाएँ, जिसमें हम हाउसिंग लोन, व्हीकल लोन, गोल्ड लोन, पर्सनल लोन, पेंशन लोन, और इसमें गोल्ड लोन, पर्सनल लोन हम लोग सेम डे में प्रोवाइड करते हैं, और व्हीकल लोन भी हम 1 से 2 दिन में सैंक्शन करके अप्रूव करते हैं। और पूरे भारत में ये मनाया जा रहा है। और हमारे दुर्गापुर रीजन में हम लोगों ने 27 अक्टूबर से लेकर अभी तक पूरा 15 करोड़ का सैंक्शन अभी तक रिटेल में किया है। और सिर्फ आज के दिन हम लोग 2.5 करोड़ का सैंक्शन कर रहे हैं। और हमारे सभी ग्राहकों को हम कोशिश कर रहे हैं कि जल्द से जल्द उनको जो भी रिक्वायरमेंट है उनको वो प्रोवाइड करें और बेटर रेट ऑफ इंटरेस्ट प्रोवाइड करें। এই দিনের অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ যোগ্য গ্রাহক ও MSME উদ্যোক্তাদের হাতে ঋণ অনুমোদন পত্র তুলে দেন। পাশাপাশি এদিন ডিজিটাল ব্যাংকিং, সাইবার নিরাপত্তা, UPI ও মোবাইল ব্যাংকিং সম্পর্কেও গ্রাহকদের সচেতন করা হয়। অনেকেই সরাসরি বিভিন্ন ঋণ স্কিম সম্পর্কে জেনে আবেদনপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহক বিবেকানন্দ গড়াই জানান, প্রসেসটা কয়েকদিন থেকে চলছিল এবং আমার কালীগঞ্জে প্রজেক্ট ফ্ল্যাট নিয়েছি তিরুপতি ডেভেলপার্সের অধীনে এবং রঙ্গলি অ্যাপার্টমেন্ট। আমার 19,80,000 স্যাংশন হয়েছে এবং জেমুয়া ব্রাঞ্চে আমাদের অনুশ্রী ম্যাডাম সেখানে এই ব্যাপারটা দেখছিলেন এবং খুব দ্রুত কাজটা সম্পন্ন হয়েছে এবং এতে আমি খুব খুশি এবং খুব একটা হ্যারাসমেন্ট আমাকে হতে হয়নি। কাগজপত্র ইত্যাদি যা কিছু সমস্তটাই স্মুথলি আমার কাজটা মানে অনগোয়িং প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়ে আজকে হাতে আমি স্যাংশন লেটার পেয়ে গেছি। ফলে আমি সেন্ট্রাল ব্যাংকের কাছে খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো। এখানে কর্তৃপক্ষে যারা আছেন, আমার ব্যাংকের ম্যানেজার যিনি আছেন, প্রত্যেকেই আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার রিটেল আউটলেট প্রোগ্রাম শুধু একটি ব্যাংকিং ক্যাম্প নয়, এটি মানুষের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ স্থাপনের এক উদ্যোগ। গ্রাহকদের আর্থিক চাহিদা বোঝা, কম সুদের হার তা পূরণ করা এবং দ্রুত পরিষেবা দেওয়ার মধ্যে দিয়ে ব্যাংক একটি নতুন আস্থা তৈরি করেছে। দুর্গাপুরে এই কর্মসূচি দেখিয়ে দিল প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ। Next step.
দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলি রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বাংলার মানুষ যখনই বিপদে পড়ে তখন তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে। সুজিত বসু সুন্দরবনের এসআইআর এর ওয়্যার রুম পরিদর্শনে এসে এমনই মন্তব্য করেন। এসআইআর এর ফর্ম ফিল আপকে কেন্দ্র করে বেজায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি অনেক ক্ষেত্রে বিএলওরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এরকমই চিত্র উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আর এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। সেখানকার প্রান্তিক এলাকার মানুষজন এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে যথেষ্টই চিন্তার মধ্যে থাকেন। তাই সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হলো হাসনাবাদ 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের বাসন্তী তলায় সূচনা হলো হিঙ্গলগঞ্জ বিধানসভা এসআইআর ওয়ার রুমের, যেখান থেকে তৃণমূল কর্মীরা এসআইআর নিয়ে মানুষের যে কোনো সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন। আইটি প্রফেশনাল ব্যক্তিদের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে প্রান্তিক এলাকার মানুষকে সহায়তা করা হচ্ছে। আর এই এসআইআর ওয়ার রুম পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলার আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, তৃণমূলের হাসনাবাদ 1 নম্বর ব্লক সভাপতি আনন্দ সরকার এবং তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি সহ একাধিক নেতৃত্বরা। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, বাংলার মানুষ যখনই বিপদে পড়ে তখনই তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে। সীমান্তটা রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তাহলে সেখান দিয়ে এত পরিমাণে বাংলাদেশে ঢোকে কি করে? কেন্দ্রীয় সরকারের উচিত সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করা। অপরদিকে এই এসআইআর ওয়্যার রুম প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ 1 নম্বর ব্লক সভাপতি আনন্দ সরকার জানান, এই এসআইআর ওয়্যার রুম সূচনা হওয়ার ফলেই উপকৃত হবেন হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। এবং আজ আমরা মূলত এই বর্ষে যে উত্তাল পরিস্থিতি আনন্দদায়ী পুষ্পস্তবক দিয়ে আমাদের। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 7 দিন ব্যাপী দুবরাজপুরে লক্ষ্মীনারায়ণপুরে শ্রীমদ ভাগবত কথা মহোৎসবের আয়োজন। 7 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন। বৃন্দাবন থেকে আগত শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির মহৎ সংকল্প অনুযায়ী বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুরে 7 দিন ব্যাপী শ্রীমদ ভাগবত কথা মহোৎসব আয়োজিত হচ্ছে। সাথে প্রত্যেক দিনই ভাগবত পাঠ শেষে নরনারায়ণ সেবার আয়োজনও করা হচ্ছে, এমনটাই জানান আয়োজক এবং ভক্তদের একাংশ। মঙ্গল ঘট এবং কলস যাত্রার মাধ্যমে মহোৎসবের শুভ সূচনা করা হয়। প্রত্যেক দিনই বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির কণ্ঠে চলছে
চলছে এই ভাগবত পাঠ। ভাগবত কথা শ্রবণ করবার জন্য অজস্র ভক্ত শিষ্য হাজির হচ্ছেন। উল্লেখ্য, বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুরে ইতিমধ্যেই গড়ে উঠেছে আনন্দ বৃন্দাবন বৃদ্ধাশ্রম। এছাড়াও সেখানে শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণ করা হবে। 2023-এর 17 থেকে 18 সেপ্টেম্বর সেখানে ভূমি পূজন এবং ভাগবত পাঠের আয়োজনও ছিল। এবার বৃদ্ধাশ্রম নির্মাণকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী ভাগবত কথা মহোৎসবের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের একজন ভক্ত দিলীপ গড়াই এবং তার পরিবার এই সংস্থাকে প্রায় 22 বিঘা জমি দান করেছেন স্বেচ্ছায়। তার দান করা সেই জমিতে শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি এবং তার ট্রাস্ট এখানে গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম। খুব শীঘ্রই নির্মাণ করা হবে শ্রীরাধা গোবিন্দ মন্দির। একথা তিনি নিজে অনুষ্ঠানের সূচনা পর্বে ঘোষণা করেছেন বলেই জানা গিয়েছে। ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃন্দাবন ধাম নিবাসী শ্রী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির দীর্ঘদিনের মহৎ সংকল্প ছিল পশ্চিমবঙ্গে বৃদ্ধাশ্রম এবং বৃহৎ মন্দির নির্মাণ করা। কয়েক বছর পূর্বে রাজনগরে ভাগবত পাঠ অনুষ্ঠানে তা ঘোষণা করেছিলেন তিনি। সেই সময় স্বেচ্ছায় এগিয়ে আসেন লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা দিলীপ গড়াই এবং তার পরিবারের সদস্যরা। জমি দান করবার সিদ্ধান্ত নেন তারা। বিভিন্ন ধরনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। স্থানীয় এবং নিকটবর্তী বিভিন্ন এলাকার মহারাজ্যের ভক্ত অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে যথেষ্ট। আগে কীর্তন ধ্যান, আশেপাশে তোমার কি হচ্ছে, কি ঘটনা হলো, কি ঘটে গেল, এসব দেখে লাভ নেই। তোমাকে নিজের লক্ষ্যের দিকে এক চোখে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চলচ্চিত্র বাংলা ছবি আসতে চলেছে আমি সেই মেয়ে, প্রচারে কলাকুশলীরা। বাংলা সিনেমার জগতে আসতে চলেছে রিয়েল বাংলা প্রেজেন্টের নতুন বাংলা ছায়াছবি আমি সেই মেয়ে। স্ক্রিপ্ট পরিচালনা রিয়েল বাংলা টিম এবং প্রণয় হালদার। প্রযোজনা অমিত এন্টারটেনমেন্ট। নতুন মুখের হিরো হিরোইন চিত্রাক্ষ এবং অনুশ্রী। মিউজিক ডিরেক্টর এইচ রয়। সহযোগিতায় বিশ্বজিৎ মণ্ডল। শুটিং লোকেশন কলকাতা, বকখালি, সুন্দরবন এবং পুরুলিয়ার গ্রামাঞ্চল। গ্রাম বাংলার সারা জাগানো ঐতিহ্যপূর্ণ বাংলা ছায়াছবি, যার সারাংশ সংক্ষেপে বিবরণ হলো, দরিদ্র গ্রামের এক মেধাবী মেয়ে স্বপ্ন দেখে নায়িকা হওয়ার। অডিশনের নাম করে এক ডিরেক্টর তাকে নেশার ওষুধ খাইয়ে অসৎ কাজে বাধ্য করে। লজ্জার মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করে। তার মৃত্যুর পর ডিরেক্টরের বাড়িতে শুরু হয় অদ্ভুত ভৌতিক ঘটনা। 5 বছর পর আবারও অডিশনে আসে তারই মতন দেখতে আরেকটি মেয়ে। ডিরেক্টরের ডায়েরিতে নিজের ওপর হওয়া অত্যাচারের কথা পড়ে সে আসল রূপে প্রকাশ পায় এবং প্রতিশোধ নিয়ে ডিরেক্টরকে হত্যা করে। মেঝেতে রক্তে ভেসে ওঠে আমি সেই মেয়ে। আমার প্রোডাকশন হাউস অমিত এন্টারটেনমেন্ট। আমি এই ছবির প্রোডাকশন হিসেবে কাজ করি, প্রডিউসার হিসেবে। রিয়েল বাংলা প্রেজেন্ট করতে চলেছে একটি নতুন বাংলা ছবি আমি সেই মেয়ে। এই চরিত্রের প্রডিউসার হিসেবে আমি অমিত এন্টারটেনমেন্টের গর্বের সাথে এই প্রকল্পে যুক্ত আছি। এটি একটি সমাজ সচেতন ও হৃদয় ছোঁয়া গল্প, যেখানে খুব ভালো হিরো হিরোইনের খুব ভালো একটা চরিত্র আছে, সঙ্গে ভালো ভালো সঙ্গীতগুলো আছে, এগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। এই রিয়েল বাংলার পুরো টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর একটি ছবি নির্মাণের জন্য এবং আমাকে এই যাত্রার অংশগ্রহণ করার জন্য। যে ছবিটা আমি সেই মেয়ে, এখানে আমার প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড মিউজিক কম্পোজার হিসাবে আমার টোটালটাই দায়িত্ব আছে আর কি। সঙ্গে প্রোডাকশান, মিক্সিং, মাস্টারিং, ইঞ্জিনিয়ার, যেহেতু আমি সব কিছুই করি, তো পুরো টোটাল মিউজিক্যাল যে দায়িত্ব মানে টোটালটাই আমার ওপর আছে মিউজিকের দিকটা। প্রথম প্লেব্যাক সিঙ্গারের সুযোগ পেয়েছি প্রথমবারের মতো। তো ছায়াছবিটির নাম আমি সেই মেয়ে। খুব শীঘ্রই গানটি সমস্ত প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। গানটি সত্যিই অসাধারণ। গানের সুর এবং কথা দুটি করেছেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ মণ্ডল। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই অবশ্যই। গানটি শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবং আমি ভীষণ খুশি
যে আমার রেল বাংলার টিম আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমি সেই মেয়ে ছবিটাতে কাজ করছি এবং আমার ভীষণ গল্পটা ভালো লেগেছে। প্রবেশ অনেকদিন ধরে, প্রথম আমার গ্রুপ থিয়েটার থেকে শুরু 2017-তে, তারপরে কয়েকটা গ্রুপ থিয়েটারে কাজ করেছি, আর তারপরে একটি ধারাবাহিক চরিত্রেও কাজ করেছি। আর এটি আমার প্রথম বাংলা ছায়াছবি, নাম হচ্ছে আমি সেই মেয়ে। আমি ধন্যবাদ জানাতে চাই রিয়েল বাংলা প্রেজেন্টস এন্টারটেনমেন্টকে আর আমার ডিরেক্টর সুদীপ্ত ব্যাপারী এবং প্রণয় হালদারকে, যে আমাকে এই কাজটা করার সুযোগ করে দিয়েছে, আমাকে মনে করেছে, গুরুভার দিয়েছে যে আমি এই কাজটা করতে পারবো। তাই অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আর দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহবঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।